আজকের মুভিটির গল্প আপনাদেরকে বারবার ভাবতে বাধ্য করবে যে এটা কোনো মার্ডার নাকি অ্যাক্সিডেন্ট। আর মুভি দেখা শুরু করলে আপনারা তা বুঝতে পারবেন মাস্টার প্ল্যান কাকে বলে তা এই মুভিতেই দেখানো হয়েছে। তবে শেষ পর্যন্ত কি ঘটেছিল, মাস্টার প্ল্যান কি এক্সিকিউট হয়েছিল নাকি পুলিশ কোনো কিছু সুরাহা করতে পারেনি, তাই জানাবো 2024 সালে রিলিজ পাওয়া মুভি গোলামে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের সন্দীপ নামের একজন পুলিশ অফিসারকে দেখানো হয়। রাতের বেলা ডিউটি থেকে ঘরে ফিরে সে তার ঘরে রিল্যাক্স করছিল, কারণ আজকে সন্দীপের উপর অনেক ধকল গিয়েছে। একটা আসামিকে ধরতে গিয়ে বেশ আহতও হয়েছে সন্দীপ। এরপর সিন পরের দিন সকালে শিফট হয়। অনেকগুলো ক্যারেক্টারকে দেখানো হয়, তারা সবাই অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা সকলেই আসলে ভিটেক নামে একটা কোম্পানিতে জব করে। এরপরেই আমাদেরকে কোম্পানিটা দেখানো হয়। সকাল হতেই এই কোম্পানিতে সব এমপ্লয়ি আসতে শুরু করে। এখানে প্রায় 15 থেকে 16 জন লোককে একসাথে দেখানো হয়। কোম্পানির বস আইজ্যাক জন বেশ কড়া মানুষ, কখন কে আসছে সবকিছু পর্যবেক্ষণ করেন তিনি। আজ এখনো তাদের বস আসেনি, যার কারণে তারা সবাই চিল করছিল। এরই মধ্যে রিসিপশনিস্ট মীরার কাছে ওয়াচম্যান এসে বিল দেখায় আর তাকে বলে বাইরে একটা পানির পাইপ নষ্ট হয়ে গেছে, এই জন্য সে নতুন পাইপ কিনে এনেছে। এছাড়া অফিসে অরবিন্দ নামের একজন ফ্রিল্যান্সার কোম্পানির বস অর্থাৎ জনের সাথে দেখা করতে আসে। অরবিন্দ জনের জন্য অপেক্ষা করছিল। তখন দেখানো হয় ডোনা নামের একটা মেয়ে শুধু স্ন্যাক্স খাচ্ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে সকালে নাস্তাই করে আসেনি। সে পুরোটা ডাস্টবিন ময়লা দিয়ে ভরে ফেলেছিল। কিছুক্ষণ পর জনের পিএস মীরা সিসিটিভি ফুটেজে দেখে তাদের বস আসছে। সাথে সাথে সে বাকি এমপ্লয়ীদের ইশারা করে, এতে সবাই নিজেদের সিটে বসে খুব সিনসিয়ারলি কাজ করতে শুরু করে। জন অফিসে ঢুকে দেখে বিবিসের চেয়ার এখনো খালি। এটা দেখে জন তার রুমে যায় আর যাওয়ার সময় তার পিএস মীরাকে রুমে ডেকে পাঠায়। মীরা জনের কাছে গেলে জন তাকে অফিসের কাজের ব্যাপার জিজ্ঞেস করে। মীরা বলতে শুরু করে, স্যার, বাইরে যে লোকটা বসে আছে তার নাম অরবিন্দ। আমাদের একটা প্রজেক্টে একটা লোকের প্রয়োজন ছিল, এজন্য আমরা তাকে ডেকে এনেছি। সে একজন ফ্রিল্যান্সার। জন তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, বিবিস কোথায়? এতে মীরা বলে, কাল বিবিস লেট করে বাসে গিয়েছিল, হয়তো রাস্তায় আছে, আসছে। কথার এক পর্যায়ে জন মীরার কাছে তার হেলথ সম্পর্কে জানতে চায়। মীরা বলে, আমি ঠিকই আছি, কিন্তু হঠাৎ বস কেন হেলথ সম্পর্কে জানতে চাইলো তা আমরা পরে জানতে পারবো। কিছুক্ষণ পর সাইকেলে করে বিবিস অফিসে এসে পৌঁছায়। মীরা সিনিয়র এমপ্লয় রাজীবের কাছে আসে আর অরবিন্দকে দেখিয়ে বলে, বস বলেছে আপনি এই প্রজেক্টে এই ব্যাপারে অরবিন্দের সাথে ডিসকাস করবেন। কিছুক্ষণ পর বস কনফারেন্স হলে আসবে। এরপর 3 জন লোক কনফারেন্স হলে যায়, মিটিং শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর কফি ব্রেক, তাই 3 জন এমপ্লয় চা সিঙ্গারা খেতে বাইরে চলে যায়। আর সিন্ধু নামের এক মহিলা জনের কফি মেশিনে কফি রেডি করে তাতে কফি ঢেলে দেয়। তো সবকিছু স্বাভাবিক থাকার মধ্যেই জন তড়িঘড়ি করে ওয়াশরুমে ঢুকে পড়ে, কারণ তার জামা কাপড়ে কফি পড়ে গিয়েছে। কিছুক্ষণ পর 3 জন এমপ্লয় বাইরে থেকে ফিরে আসে। এই সময় সবাই চা কফি খাচ্ছিল আর সিন্ধু ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে অফিস ওয়াশ করছিল। কফি ব্রেক শেষ হলে সব কাজ শুরু হয়ে যায়, কিন্তু জন বাথরুমে ঢুকে আর যে বের হয়ে আসেনি তা কারোরই মনে নেই। কিন্তু তখনই রাজীবের ফোনে গিবসন নামে কারো কল আসলে রাজীব মিটিংয়ের মধ্য থেকে বাইরে বের হয়ে আসে, কিন্তু জনকে সে তার রুমে দেখতে পায় না। তখন সে বাকিদের কাছে জানতে চায় বস কোথায়। এই প্রশ্নের উত্তর তারা দিতে পারে না, কারণ তাদের সেদিকে খেয়ালই ছিল না। তখন তাদের মনে পড়ে জন এখনো বাথরুম থেকেই বের হয়নি। অনেক দেরি হওয়া সত্ত্বেও জন ওয়াশরুম থেকে বের হয় না। রাজীব দরজায় টোকা দেয়, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। রাজীবের এমন চেঁচামেচি দেখে সব এমপ্লয়িরা সেখানে ভিড় করতে শুরু করে। তারা দেখে যে দরজাটা লক হয়ে গিয়েছে, তাই তারা আরেকটা চাবি নিয়ে এসে দরজাটা খুলে। কিন্তু তারা দরজা খুলে যে দৃশ্য দেখে তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না, কারণ জন মারা গিয়েছে, তার ডেড বডি ফ্লোরে পড়ে আছে। জন অনেক বড় বিজনেসম্যান হওয়ার কারণে সন্দীপ সবচেয়ে বড় টিম নিয়ে ক্রাইম স্পটে আছে। ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরা জনকে দেখতে শুরু করে। তারা সন্দীপকে বলে জনের ডেড বডি অনেক আগেই ঠান্ডা হয়ে গিয়েছে, 1.5 ঘন্টা আগে সে মারা গিয়েছে। আর এখানে সন্দীপকে এটাও জানানো হয় যে জনের হাঁপানির সমস্যা ছিল, তাই সে নিয়মিত ওষুধ নিত। এখানে শার্লি নামের ফরেন্সিক মেম্বার বলে ওয়াশরুমে আসা যাওয়ার জন্য একটাই দরজা আছে, হয়তো ভেতর থেকে তা লক হয়ে গিয়েছিল আর জন পা পিছলে পড়ে গিয়ে মারা গিয়েছে। এটা কোনো মার্ডার না, এটা একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু সন্দীপ এটা মেনে নিতে পারে না। তার মনে হয় কোনো না কোনো ঘাপলা অবশ্যই আছে, কারণ ওয়াশরুমের ফ্লোর এত পিচ্ছিল না যে জন পড়ে মারা যাবে। সন্দীপ জনের ডেড বডিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয় আর নিচে অফিসে তদন্তে লেগে পড়ে। সে পুরো অফিসে সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে। সেখানে স্পষ্ট দেখা যায় জনের ওপর কফি পড়েছিল, যার কারণে জন ওয়াশরুমে গিয়েছিল। কনস্টেবলস বলে, স্যার, এটা একটা সিম্পল কেস। জন তার ড্রেস পরিষ্কার করার জন্য বাথরুমে গিয়েছিল আর অটোমেটিকলি বাথরুমের দরজা লক হয়ে গিয়েছিল। জন দরজা ওপেন করে বাইরে আসার চেষ্টা করে, কিন্তু তার পা পিছলে ফ্লোরে পড়ে যায় আর মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে হয়তো সে মারা গিয়েছে। সন্দীপ বলে, না, অন্য কিছু হয়েছে, কারণ ওয়াশরুম এত পিচ্ছিল না। এবার সন্দীপ বাকি ক্যামেরাগুলো দেখতে বলে, কিন্তু কোনো রুম থেকে ওয়াশরুম সম্পূর্ণ দেখা যাচ্ছিল না।
এরপর পুলিশের লোকেরা জনের পার্সোনাল লাইফের ব্যাপারে ইনকোয়ারি করতে শুরু করে। ইনকোয়ারি করার পর তারা জানতে পারে জনের বাবা মা কেউই নেই। জন 2বার বিয়ে করেছিল, কিন্তু 2বারই তার ডিভোর্স হয়ে গিয়েছে। এরপর থেকে জন একা একাই তার জীবন পার করেছে। জনের একটা ছোট ভাই আছে, সে আমেরিকাতে থাকে। আর জনের একটা বিজনেস পার্টনার আছে যার নাম হচ্ছে গিবসন। গিবসন বেশিরভাগ সময় দুবাইতেই থাকে আর সেখানে বিজনেস দেখাশোনা করে। রাজীব বলে, আমার কাছে গিবসন স্যারের কল এসেছিল, আমি তাকে অলরেডি ইনফর্ম করে দিয়েছি। গিবসন স্যার খুবই শীঘ্রই এখানে আসছেন। এরপর সন্দীপ সব এমপ্লয়কে এটা জিজ্ঞেস করে যে যখন জন ওয়াশরুমে ছিল তখন আপনারা কি তার আওয়াজ শুনেননি? রাজীব বলে, স্যার আমি আর বাকি 2টা ছেলে কনফারেন্স রুমে ছিলাম, বাকি 3জন চা খাওয়ার জন্য অফিসের বাইরে গিয়েছিল। বাকি এমপ্লয়াররা অফিসে ছিল, কিন্তু সে সময় সিন্ধু ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে অফিস পরিষ্কার করছিল। সেই শব্দের কারণে হয়তো আমরা কেউ জন স্যারের আওয়াজ শুনতে পারিনি। যখন আমি কনফারেন্স রুমে ছিলাম তখন গিবসন স্যার আমাকে ফোন করে বলে যে জন ফোন পিক করছে না। তো গিবসনের ব্যাপারে জন স্যারকে বলার জন্য আমি ওয়াশরুমের কাছে গিয়েছিলাম, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও জন স্যারের বের হয়ে আসে না। এরপরে আমরা দরজা ওপেন করে দেখি যে জন স্যার মারা গিয়েছে। এই সব কিছু শোনার পর সন্দীপ সবার কাছে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। সে ওয়াচম্যান সিন্ধু সহ একের পর এক সবার হাত চেক করতে শুরু করে। সন্দীপের এসব কাহিনী দেখে কনস্টেবল মনে মনে বলতে থাকে, এটা তো অনেক সিম্পল কেস, কিন্তু মেয়েদেরকে দেখে এই সন্দীপ শার্লক হোমস হওয়ার চেষ্টা করছে। এরপর পুলিশের লোকেরা তল্লাশি করার সময় মিনা নামের একজনের ব্যাগে স্লিপিং পিলস খুঁজে পায়। মিনাকে সন্দীপ ডেকে নিয়ে জিজ্ঞেস করে, তুমি কেন এই পিলসগুলো খাও? তোমার কাছে কি ডক্টরের প্রেসক্রিপশন আছে? মিনা বলে, স্যার আমার রাতে ঘুম আসে না, এই জন্যই আমি রাতে পিলস খাই, আর আমি এটা একটা মেডিকেল স্টোর থেকে এনেছি। সন্দীপ ভাবতে থাকে ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া মেডিকেল স্টোর এরকম ট্যাবলেট কীভাবে সেল করবে। তাই সন্দীপ মিনারের কাছে সেই মেডিকেল স্টোরের নাম জিজ্ঞেস করে। এরপর মিনা অ্যাড্রেস বলে সন্দীপ তার একটা কনস্টেবলকে সেই স্টোরে পাঠিয়ে দেয়। এরপর সন্দীপ সাবাতি নামের একটা লোককে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তখন সন্দীপ সাবাতির আঙ্গুলে একটা ক্ষত দেখতে পায়। এটার ব্যাপারে জিজ্ঞেস করলে সাবাতি বলতে শুরু করে, স্যার আমার টেবিলটা ড্যামেজ হয়ে গেছে, সেখান থেকেই আমি আঘাতটা পেয়েছি। এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য সন্দীপ কনস্টেবলকে সাবাতির সাথে পাঠিয়ে দেয়। কনস্টেবল যেয়ে দেখে আসলেই সাবাতির টেবিলটা একটু ড্যামেজ হয়ে গিয়েছে। পুলিশের এই জিজ্ঞাসাবাদের মাঝখানে অরবিন্দ চান্স পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু পুলিশের লোকেরা তাকে অনেক কষ্ট করে ধরে ফেলে। অরবিন্দের ব্যাগে চেক করে ড্রাগস পাওয়া যায়। সন্দীপ অরবিন্দকে অ্যারেস্ট করে চেয়ারে বসিয়ে দেয়। অরবিন্দ বলে, স্যার জনের ঘটনার সাথে আমার কোনো সম্পর্কই নেই, আমি শুধু এই ড্রাগসের জন্যই এখান থেকে পালাচ্ছিলাম। কিন্তু সন্দীপ তার কথা শুনে না। এরই মধ্যে সেখানে জনের পার্টনার গিবসন চলে আসে। গিবসন অনেক কষ্ট পেয়েছিল। গিবসন ও সন্দীপকে বলে, আসলে আজকে জনের সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল, সে একটা ছোট ট্রিপের প্ল্যান করেছিল, কিন্তু আজকেই তার সাথে এমনটা হয়েছে। তবে বিজনেসের মধ্যে মানুষের অনেক ধরনের শত্রু থাকেই, তার নির্দিষ্ট কারোর উপর তার কোনো সন্দেহ নেই। তারপর আপনি ইনভেস্টিগেট করে খুঁজে বের করুন এসব কিভাবে হয়েছে। গিবসনের সঙ্গে কথা শেষ করে সন্দীপ বাইরে যায়। বাইরে যেয়ে সন্দীপ স্মোক করছিল। তখন সে নোটিস করে একটা গাড়ির মিররে একটা ললিপপের সিম্বল স্কেচ করা। এটা থেকে সন্দীপের একটা কিছুটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে। কিছু মাস আগে সন্দীপ একটা কেস নিয়ে কথা বলার জন্য ডক্টর কুরিয়াকসের কাছে গিয়েছিল। তখন সে সময় ওই ডাক্তারের ঘরে কাজ করা মহিলার ছোট্ট মেয়েটি সন্দীপের গাড়িতে এরকম একটা শেপ এঁকেছিল। সিন আবার প্রেজেন্টে চলে আসে। এখানে কনস্টেবল সন্দীপকে কল করে বলে, স্যার আমি মেডিকেল স্টোরে গিয়ে জিজ্ঞেস করেছি, তারা বলেছে ডক্টরের প্রেসক্রিপশন দেখেই মিনাকে তারা ট্যাবলেট দিয়েছে, আর সে ডক্টরের নাম হচ্ছে কুরিয়াকস। এটা শুনে সন্দীপ শকড হয়ে যায়। সে ভাবতে থাকে মিনা তাকে কেন মিথ্যা কথা বলেছে। তো সন্দীপ জানতে পারে গাড়িটার অরুণের। অফিসে এসে সন্দীপ অরুণকে জিজ্ঞাসা করে, তোমার গাড়িতে ওই ললিপপটা কে ড্র করেছে? অরুণ বলে, ওটা তো আমার ছেলের কাজ। কিন্তু সন্দীপের সন্দেহ হয় যে মিনা আর অরুণ ডক্টর কুরিয়ার ব্যাপারে তার কাছে মিথ্যা বলছে। সন্দীপ সব এমপ্লয়ির মোবাইল ফোন জব্দ করে। এরপর সেগুলোর কন্ট্যাক্ট লিস্ট চেক করতে শুরু করে। সেখানে সে সব এমপ্লয়ির ফোনের মধ্যে ডক্টর কুরিয়ার নাম্বার পায়। তাই সন্দীপ আর দেরি না করে ডক্টর কুরিয়ার কাছে যায়। ডক্টর কুরিয়ার কাছে যেয়ে সন্দীপ ভিটেক কোম্পানির ব্যাপার জিজ্ঞেস করে, আর সেখানে বসের মারা যাওয়ার ঘটনাও কুরিয়ারকে বলে। এতে ডক্টর কুরিয়া বলে, আমি এই নামে কোনো কোম্পানি চিনি না। কিন্তু সন্দীপ বলে, আমি ভালো করে জানি যে আপনি মিথ্যা বলছেন, আর সেই সাথে আপনি অবশ্যই কিছু লুকাচ্ছেন। আপনি যদি সোজাসুজি সত্য না বলেন তাহলে আমি অন্যরকমভাবেও সত্যি বের করতে পারি, কিন্তু আপনি যদি নিজের মুখ থেকে সত্যি বলেন তাহলে কেসে কিছুটা সাহায্য হবে আর কি। এতে ভয় পেয়ে ডক্টর কুরিয়া সন্দীপকে বলে, কিছুদিন আগে ভিটেক কোম্পানিতে কাজ করা মীরা নামের একটা মেয়ে প্রেগনেন্ট হয়েছিল, তার ট্রিটমেন্ট আমার ওয়াইফ করেছিল। কিন্তু জানি না হঠাৎ করে কি হয়েছিল যে মীরার বেবি পেটে থাকা অবস্থাতেই মারা যায়। এই ঘটনার পরে মীরা ডিপ্রেশনে চলে যেতে শুরু করে। আমি আর আমার ওয়াইফ তার সম্পর্কে জানার জন্য মীরার ব্লাড স্যাম্পল নিয়ে টেস্ট করি, কিন্তু শকিং নিউজ ছিল মীরার ব্লাডে একটা ফরেন ড্রাগস স্যাম্পল পাওয়া গিয়েছিল। কিছুদিন পর দুজন ছেলে আমার কাছে আসে তাদের প্রবলেম নিয়ে। তাদের ভিন্ন রকমের হেলথ ইস্যু ছিল, মাথা ব্যথা, ঘুম আসে না, এগুলো আর কি। তো তাদের দুজনের ব্লাড টেস্ট করার পরও আমি সেম ড্রাগ পাই যেটা মীরার ব্লাডে পেয়েছিলাম। পরে আমি জানতে পারি এই দুজনও ভিটেকের এমপ্লয়ি।
তখন আমার সেই কোম্পানির ওপর সন্দেহ হয়। ওই কোম্পানিতে যারা যারা কাজ করতো সব এমপ্লয়ীদেরকে আমি ডেকে আনি আর তাদের জিজ্ঞাসা করি তাদের কি কোনো হেলথ ইস্যু আছে কিনা। শকিংলি সব এমপ্লয়ের মধ্যে কোনো না কোনো হেলথ ইস্যু ছিল। কারো রাতে ঘুম আসে না, কারো চুল পড়তে শুরু করেছিল, কারো দৃষ্টিশক্তি চলে গিয়েছিল, কেউ শুনতে পারতো না, আবার কেউ কেউ কোনো জিনিস মনে রাখতে পারতো না। এরপর আমি সব এমপ্লয়কে দিয়ে অফিসের কিছু পানি, কফি, স্ন্যাক্স নিয়ে আসি। এরপর সেগুলো আমার ল্যাবে আমি টেস্ট করি। তখন আমি এর রিপোর্ট জানতে পেরে শকড হয়ে যাই। আমি জানতে পারি আসলে জনের একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিও আছে, সেখানে তারা আলাদা আলাদা রোগের ওষুধ বানায়। সেই ফার্মাসিতেই তারা একটা অ্যান্টিডোট বানিয়েছে। সে ড্রাগসকে জন তার এমপ্লয়ীদেরকে পানির মাধ্যমে, স্ন্যাক্সের মাধ্যমে দিয়ে আসছিল। জনের কোম্পানির রেড ভাইরাস নামে একটা ভাইরাস আবিষ্কার করেছিল, আর ভাইরাসটা এমপ্লয়ীদের অজান্তে সে তাদের শরীরে প্রবেশ করে আসছিল। সে বায়োমেট্রিক মেশিনের সাহায্যে তাদের আইডেন্টি নেওয়ার বাহানায় ডিএনএ কালেক্ট করত। এমপ্লয়ীরা যখন সেটাতে আঙুল রাখত তখন অতি সূক্ষ্ম এক ধরনের সূচ তাদের ডিএনএ কালেক্ট করে ফেলত, আর চা কফির মাধ্যমে তারা অ্যান্টিডোট তাদেরকে দিত। ডিএনএ কালেক্ট করে জনের কোম্পানি এটাই দেখত যে এই অ্যান্টিডোট আসলে তাদের মধ্যে কি কি পরিবর্তন ঘটাতো। আসলে এই অ্যান্টিডোট দিয়ে জন চিকিৎসা জগৎ একটা বড় বিপ্লব ঘটাতে চেয়েছিল, কারণ সে এই ভাইরাসটাকে অনেক তাড়াতাড়ি পৃথিবীতে ছড়িয়ে দিতে চেয়েছিল, আর এই অ্যান্টিডোট নামে মানুষের টাকা লুট করতে চেয়েছিল। ডক্টর কুরিয়ার এখানে সন্দীপকে বলে, আমি ভেবেছিলাম সব প্রমাণ একত্রিত করে পুলিশের হাতে তাকে ধরিয়ে দিব, কিন্তু এরই মধ্যে জন সবকিছু বদলে ফেলে। হয়তো তাদের এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছিল, তাই সে সবকিছু বদলে দিয়েছিল। তাই কোনো উপায় না পেয়ে সব এমপ্লয়ি ট্রিটমেন্ট আমি করে আসছিলাম, কিন্তু এমপ্লয়িরা ঠিক করে ফেলেছিল তারা জন থেকে এর প্রতিশোধ নেবে। সবকিছু শোনার পর সন্দীপ অফিসে ফিরে আসে আর সবাইকে বাড়িতে ফিরে যেতে বলে। এরপরে ফরেন্সিক ডক্টর সন্দীপকে কল করে বলে, ওয়াশরুমে কারো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, শুধু জনেরই ফিঙ্গারপ্রিন্ট ছিল। জন নিচে পড়ার কারণে মাথায় আঘাত পেয়েছিল, এর কারণে জনের মৃত্যু হয়নি। জনের অ্যাজমা ছিল, তাই হাঁপানি ওঠার কারণেই তার মৃত্যু হয়েছে। তখন সন্দীপ একটা জিনিস ফ্লোরে লক্ষ্য করে দেখে যে বড় বড় তেলাপোকা ছোট ছোট পিঁপড়া নিয়ে যাচ্ছে। এই ঘটনা দেখে সন্দীপের মাথায় সবকিছু ধারণা আসতে শুরু করে, আর সে বুঝে যায় সব এমপ্লয়ি মিলেই জনকে মেরে ফেলেছে, কিন্তু কিভাবে। তাই সন্দীপ আবার কেসটাকে স্টাডি করে ধারণা করে যে কিভাবে এমপ্লয়িরা জনকে মেরেছে। সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। জনের আসল রূপ জেনে তারা এমপ্লয়ের মধ্যে প্রতিশোধের আগুন চলছিল, তাই তারা জনকে পৃথিবী থেকে বিদায় করার সিদ্ধান্ত নিয়েছিল। তাই তারা একদিন একটা মিটিং করে আর একটা মাস্টার প্ল্যান তৈরি করে, কারণ এই এমপ্লয়িরা সবাই একটা জিনিয়াস ছিল। তারা জানতো কোনো এভিডেন্স না রেখে কিভাবে একজনকে মেরে ফেলা যায়। তাই তারা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে জনকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কারণ কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়, আর বদ্ধ জায়গায় কার্বন ডাইঅক্সাইড অনেক সহজে মানুষকে মেরে ফেলতে পারে। আর জনের যেহেতু হাঁপানি ছিল, তাই তার মৃত্যু দ্রুতই ঘটবে, এটাই স্বাভাবিক। এরপরেই তারা তাদের মাস্টার প্ল্যান বানিয়ে ফেলে। এই প্ল্যানে প্রত্যেককে ভিন্ন ভিন্ন দায়িত্ব ছিল। আসলে ভিটেকের পাশে দুটি সিলিন্ডার রাখা ছিল। এই সিলিন্ডার দুটো যেখানে ছিল সেখানে দিয়ে বায়ু চলাচল করার জন্য একটা পাইপও ছিল, সেটা অফিসে ভেন্টিলেশনে কাজ করত। তাই তারা পাইপের মধ্য দিয়ে গ্যাস ভিতরে পাঠানোর সিদ্ধান্ত নেয়। প্ল্যান মতো ওয়াচম্যান পানির পুরনো পাইপকে সরিয়ে সাইডে রেখে দেয় আর সেখানে নতুন পাইপ লাগিয়ে দেয়। এরপর সাবাদি তার কারকে সে জায়গায় পার্ক করে যেখানে কার্বন ডাইঅক্সাইডের সিলিন্ডার ছিল। সেখানে একটা সিসিটিভি ক্যামেরা ছিল, সেটা সে গাড়ি দিয়ে কভার করে দেয়। আর বিবিস সাইকেলে করে দেরিতে অফিসে এসে বাইরে এসে ফোনে কথা বলা নাটক করে সেই সিলিন্ডারগুলোর কাছে এসে ওয়াচম্যান যে পুরনো পাইপ রেখেছিল সেটা ওয়াশরুমে ভেন্টিলেটরের সাথে কানেক্ট করে দেয়। কিন্তু তাদের এমপ্লয়ি রাজীবকে এই প্ল্যানে কোনো সামিল করেনি তারা, কারণ রাজীব জনের প্রিয় লোক ছিল, তাই তারা রাজীবকে মিটিংয়ে বিজি রেখেছিল। আর এদিকে সিন্ধু কফি মেশিনের কফি রাখার বাহানায় সেটার নলকে একটা পেপার দ্বারা ব্লক করে দেয়। এতে জন যখনই মেশিনটা চালু করবে তখনই তার শার্টে কফি পড়ে যাবে। এরপর মিনা তার বোতলে পানি ভরার বাহানায় ওয়াশরুমের কাছে একটা ছোট টিস্যু পেপার রেখে দেয়। যখন জন ভেতরে যাবে তখন তারা বাইরে থেকে লক করে দেবে। এরই মধ্যে যে তিনজন এমপ্লয়ি চা খেতে বাইরে গিয়েছিল তাদের মধ্যে একজন কার্বন ডাইঅক্সাইডের সিলিন্ডার কাছে এসে সেই পাইপটাকে সিলিন্ডার থেকে ভেন্টিলেশন পর্যন্ত কানেক্ট করে দেয়। আর ডোনা অনেক স্ন্যাক্স খাচ্ছিল, যার কারণে ডাস্টবিনে ময়লা দিয়ে ভরে যায়। আর ওয়াচম্যান সবগুলো ময়লা জ্বালাতে শুরু করে যাতে ধোঁয়ায় কিছু দেখা না যায়। আর এভাবেই ধীরে ধীরে সবগুলো ধোঁয়া ওয়াশরুমে যেতে শুরু করে। জন ওয়াশরুমে যাওয়ার পর সিন্ধু ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে অফিস পরিষ্কার করতে শুরু করে। ওয়াশরুমে গিয়ে যখন জন তার জামা কাপড় পরিষ্কার করছিল তখন কার্বন ডাইঅক্সাইড রিলিজ হওয়ার কারণে ওয়াশরুমে অনেক ধোঁয়া ছড়িয়ে যায়। জন দরজা ওপেন করার চেষ্টা করে, কিন্তু তার এমপ্লয়ি অন্য চাবি দিয়ে দরজা লক করে ফেলেছিল, যার কারণে কার্বন ডাইঅক্সাইডের কারণে হাঁপানি উঠে জন সেখানেই মারা যায়। এরপর এমপ্লয়ি সবকিছু নর্মাল করে দেয়। বাথরুমে লক, সিলিন্ডার, পাইপ সবকিছু তারা ঠিক করে ফেলে। কিন্তু এত পরিপূর্ণ প্ল্যানিং করার পরেও সে এমপ্লয়ির নাম্বারে ডক্টরের নাম্বার থাকার কারণে সন্দীপ তাদেরকে ধরে ফেলে। এভাবেই সন্দীপ কেসটাকে ক্র্যাক করে ফেলে। কিন্তু আশ্চর্য ঘটনা যেটা ঘটে সেটা হলো পরের দিন সন্দীপ তার বড় অফিসারকে বলে যে জনের অ্যাক্সিডেন্টই হয়েছিল আর তাকে রিপোর্টও দেয়। আসলে সন্দীপ মনে করে যে জনের সাথে এমনটা করেছে এমপ্লয়ার তার ঠিকই করেছে,
তাই জন এই ব্যাপারে কাউকে কিছু বলে না। এরপর ডক্টর সন্দীপকে কল করে জনের ল্যাবের অ্যাড্রেস দেয়। সন্দীপ সেখানে যায়, কিন্তু এর আগেই সেখানে জনের পার্টনার গিবসন যায় আর সেখানে চেয়ারে বসে পড়ে। তবে এরপর কি হয়েছিল, সন্দীপ কি ল্যাবটা ধ্বংস করতে পেরেছিল কিনা তা আর আমাদেরকে দেখানো হয় না, আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।